আজ আমি আবার আমার ছাত্রছাত্রীদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু বলবার জন্য। আজকের বিষয়টি হলো BHRC 132-এর ইউনিট 11 আরবদের সিন্ধু বিজয়। এতদিন পর্যন্ত আমি আপনাদের যা পড়িয়েছি সেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষের যে হিন্দু রাজারা ছিলেন তাদেরকে কেন্দ্র করেই আমাদের আলোচনা আবর্তিত হয়েছিল। তাদের নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ বিরোধ, ক্ষমতার লড়াই প্রভৃতি। কিন্তু গত দুটো ক্লাসে আমি এই সিন্ধু বিজয় আভাস দিয়েছিলাম। কি বলেছিলাম? যে যখন ভারতীয় রাজারা নিজেদের মধ্যে বিরোধ ভুলে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন ছিল, তখন তারা তা না করে তারা অনৈক্যের দ্বারা পরিচালিত হয়েছিল এবং এই সুযোগের সদ্ব্যবহার করে ভারতবর্ষের দরজায় কারা কড়া নেড়েছিল? না, বিদেশি শত্রু। মুসলিম আক্রমণ ঘটেছিল ভারতের বুকে এবং অষ্টম শতক থেকেই আমরা 712 খ্রিস্টাব্দে এই সিন্ধু বিজয় হয়। ঘটনাটি ঐতিহাসিক ঘটনা এবং এই সিন্ধু বিজয় কারা করেছিলেন? আরবরা। আরবদের এই সিন্ধু বিজয় সেইটি ধীরে ধীরে পরবর্তীকালে আরো অনেক মুসলিম আক্রমণের দরজাকে খুলে দিয়েছিল। তো এই আরবদের সিন্ধু বিজয়, আমি আজকে প্রথম যে স্লাইডটি আপনাদের দেখাচ্ছি সেখানে আমি লিখেছি প্রেক্ষাপট ও বিভিন্ন কারণ। অর্থাৎ আরবরা কেন সিন্ধু আক্রমণ করেছিলেন এবং এর পেছনে কি কি কারণ যুক্ত ছিল, কোথা থেকে আমরা এই সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি, প্রভৃতি বিভিন্ন তথ্য এই স্লাইডে আমি আলোচনা করব। তো এই যে আরবদের সিন্ধু বিজয়, সেই বিষয়টি সম্পর্কে যে তথ্যগুলি আমাদের সাহায্য করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো চাচনামা নামক গ্রন্থটি। এই চাচনামা গ্রন্থের রচয়িতা আলী কুফি এবং তাছাড়া আল বিলাদুরি। এই আল বিলাদুরি ফুতু আল বদন এই গ্রন্থটি রচনা করেছিলেন। ফুতু আল বুলাদার এই গ্রন্থটি পূর্ণ নাম ফুতু আল বুলাদান এই গ্রন্থটি তিনি রচনা করেন। এছাড়া আমরা ঐতিহাসিক আরব ঐতিহাসিক তাবারি তার রচনা থেকেও এই বিষয়ে জানতে পারি। শুধু তাই নয়, জেমস টড তার অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান এই পুস্তকে এবং যে পৃথ্বীরাজ রহস্য যে সম্পর্কে চাঁদ বাড্ডায়, যার সম্পর্কে আমরা গত দুদিন ধরে আমরা পড়েছি, সেই চাঁদ বাড্ডাইয়ের পৃথ্বীরাজ রহস্য থেকেও এই বিষয়ে কিঞ্চিত তথ্য জানা যায়। এছাড়া আল মেদেনি নামক লেখকের যে রচনা থেকেও আমরা এই বিষয়ে জানতে পারি। তো এই যে বিভিন্ন রচনা, এই চাচনামাটি আলী কুফি তিনি পারসিক ভাষায় রচনা করেছিলেন। এই চাচনামা থেকে আমরা সিন্ধু বিজয়ের একটা ধারাবাহিক একটা বিবরণ আমরা জানতে পারি। তাহলে এই সিন্ধু বিজয়
এই আরবদের সিন্ধু বিজয়ে এত সিগনিফিকেন্ট কেন, কেন এটা এত গুরুত্বপূর্ণ? না, এর আগেও তো ভারতবর্ষে আরো বিদেশি আক্রমণ হয়েছে। আমরা দেখেছি শকরা এসেছিলেন, হুনরা এসেছিলেন, তারও অনেক আগে পারসিকরা, গ্রিকরা এসেছিলেন। কিন্তু তাদের সঙ্গে আরবদের এই সিন্ধু বিজয়ের যে পার্থক্য ছিল সেটি হলো এই যে এই শকরা, হুনরা তারা কিন্তু ভারতীয় সভ্যতার সঙ্গে একীভূত হয়ে গিয়েছিলেন এবং তাদেরকে আর পৃথক করে কিন্তু চেনা যায়নি। কিন্তু আরবদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা কিন্তু নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্য নিয়ে এই ভারতের মধ্যে তারা বসবাস করেছেন। তারা কিন্তু যে ভারতীয় সভ্যতার যে মূল স্রোত তার সঙ্গে কিন্তু কোনোদিনই মিলেমিশে একাকার হয়ে যাননি। প্রেক্ষাপট কেন আরবরা আক্রমণ করলো এই প্রসঙ্গে আমাদের তাহলে আমরা কি দেখছি না 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু আক্রমণ করেছিলেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কার নেতৃত্বে এই বিজয় সাধিত হয়েছিল? না, মোহাম্মদ বিন কাসিম বলে একজন জেনারেলের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়। এই মোহাম্মদ বিন কাসিম ছিলেন ইরাকের গভর্নর হাজ্জাজের আত্মীয়। কার বিরুদ্ধে এই বিজয়টি সংঘটিত হয়েছিল? তখন সিন্ধু দেশে কে রাজত্ব করতেন? না, সিন্ধু দেশে তখন রাজা ছিলেন ব্রাহ্মণ নরপতি দাহির। এই দাহিরের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়েছিল, অভিযান সংগঠিত হয়েছিল এবং দাহির পরাস্ত হয়েছিলেন। প্রেক্ষাপট হিসাবে আমরা যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই সেটি হলো এই আরবরা হযরত মুহাম্মদের মৃত্যুর 20 বছরের মধ্যে কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে যেমন ইউরোপ, মিশর, সিরিয়া, আফ্রিকা প্রভৃতি বিভিন্ন স্থানে তাদের অভিযান চালিয়েছিল এবং নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। শুধু তাই নয়, তারা তাদের যেমন তাদের সভ্যতা সংস্কৃতির দ্বারা বিজিত জাতিকে যেমন প্রভাবিত করেছিল, তেমনি বিজিত জাতির যে সংস্কার তাদের সভ্যতা সেগুলিও তারা গ্রহণ করেছিল। তাহলে ভারতবর্ষ তো ভৌগোলিকভাবে ততখানি দূরে ছিল না ইউরোপের মতো, তবে বিলম্ব কেন হলো? এই বিলম্বের কারণ হিসাবে আমরা যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই সেটি হলো এই যে সিন্ধু বিজয়ের আরবদের সিন্ধু বিজয়ের অনেক আগে থাকতেই কিন্তু আরব বণিকদের এই ভারতবর্ষে আনাগোনা ছিল এবং ভারতের পশ্চিম যে অঞ্চলে যে সমস্ত বন্দরগুলি ছিল সেইখানে তারা ব্যবসা বাণিজ্য করত এবং সেই সূত্রে ভারতবর্ষ সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের সম্পদ, তার প্রাচুর্য এবং ভারতবর্ষে যে রাজাদের মধ্যে অনৈক্য, ভারতের ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিভিন্ন বিষয়ে তারা একটা জ্ঞান আহরণ করেছিল এবং মাঝে মাঝে তারা তাদের আক্রমণ বা সংঘর্ষ পরিচালনা করে, কিন্তু বিশেষ ফল হয়নি। 634 থেকে 36 খ্রিস্টাব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খলিফা ওমরের সময়
বম্বের কাছে থানে এবং দেবল বন্দরে কিন্তু আরবরা একটা আক্রমণ চালিয়েছিল। কিন্তু এই আক্রমণের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত আছে এবং এই আক্রমণটা জলপথে হয়েছিল। কেউ বলেন এই আক্রমণ নাকি আক্রমণের পরিণতিতে তারা পরাস্ত হয়, আবার কারো কারো মতে না, আরবরা তারা সফল হয়েছিলেন ভারতীয়দের বিরুদ্ধে, কিন্তু তাদের পরাজিত হওয়ার যে মতটি সেটি বেশি গ্রহণযোগ্য, কারণ এই যুদ্ধে প্রচুর আরব সৈনিক মৃত্যুবরণ করেছিলেন এবং ওমর যখন বুঝলেন, খলিফা ওমর যখন বুঝলেন যে জলপথে অভিযান পাঠানো অত্যন্ত বিপজ্জনক, তখন তিনি সেই অভিযান, সিন্ধু অভিযানকে ওপর তিনি নিষেধাজ্ঞা তিনি আরোপ করেন। এরপরে যখন ওমর মারা যান, তার মৃত্যুর পরে এই নিষেধাজ্ঞা উঠে যায় এবং এরপরে স্থলপথে আরবরা সিন্ধু বিজয়ের একটা প্রচেষ্টা শুরু করে এবং আমরা দেখেছি খলিফা ওসমান, খলিফা হযরত আলীর সময়তেও কতগুলি ব্যর্থ অভিযান হয়েছিল, কিন্তু 708 খ্রিস্টাব্দে ইরাকের শাসনকর্তা হাজ্জাজের সঙ্গে যখন সিন্ধুর রাজা দাহিরের একটা তিক্ততা সৃষ্টি হয়, সেই সময় কিন্তু ভারতবর্ষের যে ডেস্টিনি, অর্থাৎ আরবরা যে সিন্ধু বিজয় করবেন, সেই বিষয়টি যেন পাকাপোক্তভাবে স্থির হয়ে গিয়েছিল, কারণ এই হাজ্জাজ প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করবার জন্য দাহিরকে আক্রমণ করেছিলেন। তাহলে কিসের জন্য, কি কারণে এই প্রতিশোধ স্পৃহা, এই সম্পর্কে কেন তারা আক্রমণ করেছিলেন, এই সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। আর্নল্ড, টয়েনবি, হুলসলি, হেগ, সতীশ চন্দ্র, হেনরি পিরেন, এ এল শ্রীবাস্তবা এবং এ বি এম হাবিবুল্লাহ প্রভৃতি বিভিন্ন ঐতিহাসিক এই সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট, তার ফলাফল নিয়ে আলোচনা করেছেন এবং সেইগুলোর দিকে দৃষ্টি রাখলে, এছাড়া তাদের মূল যে বেসটা কোন গ্রন্থ ছিল, একটি হচ্ছে চাচনামা আর হচ্ছে তাবরি আল মেদেনে এবং আল বিলাদারির যে রচনা, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তারা এগিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপর ভিত্তি করে কতগুলো কারণ নির্দেশ করা হয়েছে, কতগুলো পরোক্ষ কারণ আর কতগুলো প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ কি না, অনেক দিন থেকেই তো এই আরবীয় বণিকদের থেকে যে একটা সম্যক ধারণা ভারতবর্ষের সঙ্গে সম্পর্কে হয়েছিল আরবীয় আক্রমণকারীদের, এবং তারা জেনেছিলেন যে ভারতবর্ষ অত্যন্ত ঐশ্বর্যশালী, কিন্তু সেইভাবে রাজাদের মধ্যে ঐক্য না থাকার কারণে যে কোনো সুযোগ মতো ভারতবর্ষকে আক্রমণ করলে হয়তো তার রেজাল্টটা আরবদের পক্ষে ইতিবাচক হবে। সুতরাং এই বিষয়টি তাদের মনের মধ্যে একেবারে ধীর এবং স্থির প্রতিজ্ঞ হয়ে গিয়েছিলেন, তারা তাদের মধ্যে সুনিশ্চিতভাবে এই ধারণাটি প্রথিত হয়ে যায়। এছাড়া যে ইসলামের অধীনে থাকার জন্য যে স্থিতিশীলতা আরবদের মধ্যে এসেছিল,
সেই স্থিতিশীলতাই কিন্তু তাদের অনুপ্রাণিত করেছিল, তাদের উদ্যোগী করেছিল। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ। আর কোন কোন ঐতিহাসিক লুণ্ঠন তত্ত্ব, রাজ্য বিজয় তত্ত্ব এবং ধর্ম প্রচার তত্ত্বের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু আমরা সমগ্র আরবদের সিন্ধু বিজয়টি আলোচনা করলে এই লুণ্ঠন তত্ত্বের প্রতি কিন্তু বিশেষভাবে আমরা জোর দিতে পারি না। আবার তারা যে রাজ্য বিজয়ের উদ্দেশ্যে, স্থায়ীভাবে রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এসেছিলেন, সেই তত্ত্বটিও খুব একটি জনপ্রিয় নয়। এবং ধর্ম প্রচার, যদি ধর্ম প্রচারের বিষয়টি দেখি, তবে আমরা দেখব যে তারা কিন্তু ওই সিন্ধুর মধ্যেই তারা কিন্তু নিজেদের সীমাবদ্ধ রেখেছিল, তার বাইরে কিন্তু তারা নিজেদের যে শক্তি ক্ষমতাকে বিস্তৃত করেনি। হয়তো মোহাম্মদ বিন কাসিম যদি বেঁচে থাকতেন, যদি জীবিত থাকতেন, যদি প্রতিহাররা, চালুক্যরা তাদের এইভাবে বাধা প্রদান না করতেন, তবে ইতিহাস হয়তো ভিন্ন হতো। হেনরি পিরেন বলেছেন এটি আরেকটি মত। হেনরি, তাহলে আমরা দেখছি লুণ্ঠন তত্ত্ব, ধর্ম বিজয় তত্ত্ব, ধর্ম প্রচার তত্ত্ব এবং রাজ্য বিজয় তত্ত্ব, এটি তিনটি আলাদা আলাদা তত্ত্ব। এবার হেনরি পিরেন বাণিজ্য বিস্তার এবং বাণিজ্য অধিকারের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন আরবরা যেহেতু ভূমধ্য সাগরে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল, সেই কারণে পশ্চিম ইউরোপের সঙ্গে ভারতের যে একটা সরাসরি বাণিজ্য ছিল সেটি ব্যাহত হয় এবং আরবরা সেই কারণে যে ভারতবর্ষের পশ্চিম উপকূলে যে রপ্তানি বাণিজ্য ছিল তার উপর তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে উদ্যত হয়। বিশেষ করে ভারতের মশলা বাণিজ্য এবং রেশম বাণিজ্য, এই বাণিজ্যটি তারা অধিকার করতে বিশেষভাবে উৎসাহী ছিলেন। আরেকটি কারণ হলো যে মুসলিমদের মধ্যে নতুন দেশ জয় করে সেই অঞ্চলের লুণ্ঠিত দ্রব্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া এবং এই লুণ্ঠিত দ্রব্যের থেকে যে করটি নির্দিষ্ট হতো তাকে বলে খামস। সেটির একটা যে প্রেরণাও তাদের মধ্যে ছিল, অর্থাৎ নতুন দেশকে জয় করব, ধর্ম ভিনদেশীদের মধ্যে যে বিধর্মীদের দেশকে জয় করব এবং সেখানকার যে সমস্ত যে লুণ্ঠিত দ্রব্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব, এই বিষয়টির যে আকাঙ্ক্ষা সেটিও হয়তো তাদের মনের মধ্যে ছিল, যেটি আমরা পরবর্তীকালের বিভিন্ন মুসলিম আক্রমণের মধ্যেও আমরা দেখেছি। এবার প্রত্যক্ষ কারণগুলি নিয়ে আলোচনা করি। এই প্রত্যক্ষ, তার মানে পরোক্ষ কারণের মধ্যে যদি আমরা একটা নাটশেলে দেখি, তাহলে যে তত্ত্বগুলো উঠে আসছে সেটি হচ্ছে যে ধর্ম প্রচার, রাজ্য বিস্তার, লুণ্ঠন, বাণিজ্য বিস্তার প্রভৃতি, এই যে চারটি বিষয়কে কারণকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এবং সর্বোপরি ভারতবর্ষীয়দের অনৈক্য, যেটি আরো বেশি করে আরবীয়দের এই সিন্ধু বিজয় করতে অনুপ্রাণিত করেছিল। আর প্রত্যক্ষ কারণের মধ্যে যেটি জানতে পারা যায় সেটি হলো যে প্রথম কারণটি সম্পর্কে বলা হয় যে সেই সময় খলিফাকে সিংহল রাজ 8টি জাহাজ উপঢৌকনে পরিপূর্ণ 8টি জাহাজ প্রেরণ করছিলেন, কিন্তু
সেই জাহাজটি জলদস্যুরা দেবল বন্দরে লুট করে। এটি একটি তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব হচ্ছে যেসব আরব বণিকেরা সিংহলে তারা মারা গিয়েছিলেন, তাদের স্ত্রী পুত্র কন্যাদের জাহাজে করে সিংহল রাজ প্রেরণ করছিলেন স্বদেশে, কিন্তু সেই জাহাজটি লুণ্ঠিত হয়। আবার কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ার ভলিউম 3 তে বলা হচ্ছে যে সিংহল রাজ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সেই আনন্দের আতিশয্যে তিনি উপঢৌকনে পরিপূর্ণ 8টি জাহাজ প্রেরণ করছিলেন খলিফাকে, কিন্তু সেটি কি হয়, সেটি লুণ্ঠিত হয়। শেষ যে তত্ত্বটি বলা হয় সেটি হলো যে কিছু মহিলা ক্রীতদাস এবং অন্যান্য দ্রব্য ক্রয়ের জন্য জাহাজ প্রেরণ করা হয়েছিল সিন্ধু দেশে, কিন্তু সেটি লুট হয়। এই যে বিভিন্ন কারণ, এগুলোকে প্রত্যক্ষ কারণ হিসাবে গণ্য করা হয়। তাহলে এই আরবদের সিন্ধু বিজয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন কারণ যুক্ত ছিল। এইবারে এর ফলে, এই যে লুট হওয়ার ফলে কে অত্যন্ত ক্রুদ্ধ হলেন? না, ইরাকের শাসনকর্তা হাজ্জাজ, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কারণ তার মাধ্যমেই সেই জাহাজগুলি যাচ্ছিল। তাহলে সেই জাহাজ যে লুণ্ঠন হলো তার দায় তিনি দাহিরের উপর চাপালেন এবং তিনি বললেন যে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং জলদস্যুদের তাদেরকে ধরবার দায়িত্ব আপনার। কিন্তু দাহির সেটি অস্বীকার করে এবং ফলে যুদ্ধ শুরু হয়। প্রথমে হাজ্জাজ তার 2 সেনাপতিকে প্রেরণ করেছিলেন এই সিন্ধু বিজয়ের উদ্দেশ্যে, কিন্তু সেই অভিযান সফল না হওয়ায় তিনি তার আত্মীয় মোহাম্মদ বিন কাসিম, তার বয়স ছিল মাত্র 18 বছর, সেই মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তিনি অভিযান প্রেরণ করেন এবং বিপুল বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিম তিনি প্রথমে মাকরানে উপস্থিত হলেন। সেখানকার মুসলমান যে শাসক তিনি হারুন, তিনি তাকে সহযোগিতা করলেন। এরপর কাসিম তিনি দেবল বন্দরকে লুণ্ঠন করেন। এই দেবল বন্দর যখন তিনি লুট করেন তখন দাহিরের যে গুরুত্বপূর্ণ সামন্ত শাসন মোকা, তিনি তখন সাহায্য করেন আরবীয়দের। এই প্রসঙ্গে বলা হয় যে সামন্ত রাজারা কেউই দাহিরের প্রতি তারা কিন্তু সন্তুষ্ট ছিলেন না, সেই জন্য সুযোগ বুঝে তারা দাহিরের বিরুদ্ধাচারণ করলেন। শুধু তাই নয়, যে নিম্নবর্গীয় যে হিন্দুরা, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা সিন্ধু দেশে দাহিরের যে প্রজা ছিলেন, তারাও কিন্তু আরব এই অভিযানকারীদের সহযোগিতা করেছিলেন। সেই কারণে চাচনামাতে তাদের তীব্রভাবে সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে স্বাদেশিকতা বিহীন বিশ্বাসঘাত। যখন দেবল বন্দর জয় করে সিন্ধু নদী অতিক্রম করছেন কাসিম, তখন রাজা দাহির তিনি পরাক্রমের সঙ্গে তাকে বাধা দিলেন এবং প্রাণ হারালেন। কিন্তু এখানেই কিন্তু
সিন্ধু অধিবাসীরা থেমে থাকলেন না। যদিও তাদের রাজার মৃত্যু বরণ করেছিলেন, কিন্তু সেই দাহিরের যে পত্নী রানী বাই, তিনি তার অবশিষ্ট যে সৈন্য তাদেরকে নিয়ে তিনি তীব্রভাবে লড়াই করলেন। কিন্তু যখন তিনি বুঝলেন যে কোনোভাবেই তিনি জয় লাভ করবেন না, তখন তিনি অগ্নিতে আত্মবিসর্জন দিলেন এবং তার যে দাহিরের যে দুই কন্যা পলমল দেবী এবং সুরজ দেবী, তাদের দুজনকে তারা ধৃত হয়ে খালিফ হলেন এবং খালিফার কাছে পাঠানো হলো। খালিফা ছিলেন ওয়ালিদ আব্দুল ইবন আব্দুল। সেই খালিফার কাছে গিয়ে কিন্তু দুই রাজকুমারী তারা কি করলেন, কাশিমের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন, করে খালিফার মনকে কাশিমের বিরুদ্ধে বিষিয়ে দিলেন। এরপরে কাশিম তিনি তাহলে প্রথমে তিনি মাকরান গেলেন, তারপরে তিনি দেওয়াল লুট করলেন, এরপরে তিনি কি করলেন, আলোয়ার এবং ব্রাহ্মণাবাদ আক্রমণ করে জয়লাভ করলেন ও মুলতানেও তিনি জয়লাভ করলেন। কিন্তু মুলতান থেকে যখন তিনি পরিকল্পনা করছেন যে কনৌজ আক্রমণ করবেন, তখনই খালিফা তাকে দেশে ডেকে পাঠান। এই মুলতানেও কিন্তু একই চিত্র, সেখানেও কিন্তু মুলতানি বণিকরা দাহিরের বিরুদ্ধে অভিযানকারীদের সাহায্য করেছিল। যাই হোক, এই যখন কাশিমকে ডেকে পাঠানো হলো, তখন তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই কাশিমের মৃত্যুর সঙ্গে সঙ্গে বলা যায় আরবদের সিন্ধু বিজয়ের যে ঘটনাটি, সেটি যেন অকালেই থেমে গেল। অর্থাৎ যদি কাশিম জীবিত থাকতেন, তাহলে হয়তো আরো দূর পর্যন্ত বিস্তৃত হতো এই বিজয় পতাকা, কিন্তু সেটি হয়নি। এবং এই কাশিমের মৃত্যুর পরে পরে খলিফা ওয়ালিদ তিনিও কিন্তু মারা যান। এই সংবাদে আশ্বস্ত হলেন সিন্ধু দেশের যে হিন্দু যে সমস্ত শাসকরা ছিলেন, তারা তখন একে একে স্বাধীনতা ঘোষণা করলেন। এই সংবাদ পেয়ে খলিফা দ্বিতীয় ওমর তখন ঘোষণা করলেন যে যে সমস্ত হিন্দুরা তারা ইসলাম ধর্মে দীক্ষিত হবে, তাদেরকে তিনি বিশেষ অধিকার প্রদান করবেন। সেই কথা শুনে যে দাহিরের যে পুত্র জয়সিংহ, তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, কিন্তু তাতে শেষ রক্ষা হলো না। খলিফা হিশামের রাজত্বকালে সিন্ধু দেশের যে শাসনকর্তা জুনেদ, তিনি জয়সিংহকে তিনি পরাস্ত করলেন। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমরা দেখছি যে আর বেশি পূর্ব দিকে অগ্রসর হওয়া সম্ভব হয়নি। কারণ কি, যে একদিকে প্রতিহার, অপরদিকে চালুক্যরা এবং কারকোটা বংশ যারা কাশ্মীরে রাজত্ব করছিল, তারা তীব্রভাবে এই মুসলিম আক্রমণকে প্রতিহত করে। যদিও আমরা দেখছি আব্বাসিদ বংশের যখন রাজত্বকালের সূচনা হয়, তখন আমরা আবার নতুন ভাবে এই আক্রমণের পুনরাবৃত্তি হয় ও উজ্জয়িনী এবং পশ্চিম দিকের কিছু কিছু অঞ্চল তারা নিজেদের অধীনে আনতে সহায়ক হয়েছিল। কিন্তু যখন আব্বাসিদ খলিফা বংশের পতন হলো, তারপর কিন্তু
সিন্ধু দেশের উপর আস্তে আস্তে আরবদের যে অধিকার সেটি শিথিল হয়ে আসে এবং আরবরাও বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে সেখানে টুকরো টুকরো ভাবে রাজত্ব করতে শুরু করে। এবারে যে বিষয়টি আসে সেটি হলো কেন রাজা দাহির তিনি পরাজিত হলেন, এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আরবদের সিন্ধু বিজয়ের কারণ সেটি যেমন গুরুত্বপূর্ণ এবং দাহির কেন পরাজিত হলেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। দাহির যদি পরাজিত না হতেন তবে ভারতের ইতিহাস অন্যরকম হতো, কিন্তু দাহিরের পরাজয়ের পেছনে কতকগুলি সাধারণ কারণ ছিল যেগুলি আমরা এর আগে বিভিন্ন রাজশক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি। সেটি হলো অনৈক্যের অভাব। দাহির যখন আরব অভিযানকারীদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন তখন ভারতবর্ষের অন্যান্য রাজশক্তি একটিবারের জন্যেও কিন্তু তার প্রতি সহানুভূতি প্রদর্শন করেননি কিংবা তারা দেয়াল লিখন দেখতে পাননি। কি দেয়াল লিখন? না, যে আর যদি আমরা সাহায্য না করি দাহিরকে তবে ভবিষ্যতে আমাদের পরিণতিও কিন্তু এই একই রকমই হতে পারে। কিন্তু সেটি তারা বুঝতে পারেনি। শুধু অন্যান্য রাজশক্তির কথাই বা বলছি কেন, দাহিরের নিজের যে প্রজারা সামন্তরা তারাও কিন্তু দাহিরের সঙ্গে বিন্দু মাত্র সহায়তা করেননি। কেন? এর প্রধান কারণ হলো দাহিরের জনপ্রিয়তার অভাব। তিনি ব্রাহ্মণ রাজা ছিলেন। এর প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে বলতে হয় যে সপ্তম শতকে পারসিক সম্রাট যখন আক্রমণ করেছিল সিন্ধু দেশ, সেই সময় সিন্ধু দেশের অধিপতি সাইসি তিনি যুদ্ধ করে মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় সাইসি তিনি সিংহাসনে বসেছিলেন। এবার এই নৃপতির মারা যাওয়ার পরে তার যে ব্রাহ্মণ যে মন্ত্রী তিনি ছিলেন চাচ, সেই চাচ সিংহাসনে বসেন। কিন্তু চাচের এই সিংহাসনে বসা যে চাচনামা গ্রন্থটি কিন্তু এই চাচের কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তাহলে কেউ সুনজরে দেখেননি চাচের এই সিংহাসনকে দখল করা, সামন্তরা সুনজরে দেখেননি, কাজেই তারা প্রথম থেকেই চাচের বিরোধিতা করতেন। যা হোক, চাচ কিছু রাজত্ব করলেন এবং চাচের ছিল দুই পুত্র। একজন হচ্ছে কনিষ্ঠ পুত্রই ছিলেন দাহির এবং তার জ্যেষ্ঠ সন্তান ছিলেন দাহশিয়ার। এই দাহশিয়ারকে বঞ্চিত করে দাহির তিনি সিংহাসনে নিয়ে বসেছিলেন। কাজেই সামন্তরা এবং প্রজারা সব সময় মনে করতেন দাহির ছিলেন সিংহাসনের উপযুক্ত নয়, কারণ তিনি জোর করে সিংহাসনকে অধিকার করেছেন। শুধু তাই নয়, দাহির তার প্রজাদের প্রতি একেবারেই যত্নশীল ছিলেন না, তাদেরকে অত্যাচার করতেন,
বিশেষভাবে সেখানে যে নিম্নবর্গীয় যে হিন্দুরা ছিলেন এবং যে বৌদ্ধরা জৈনরা ছিলেন তাদেরকেও তিনি ভীষণ অত্যাচার করতেন। সেই কারণে যখন আরবরা আক্রমণ করলো তখন কোনো সহানুভূতি কিন্তু রাজার জন্য তাদের মনে ছিল না, বরং বলা যায় তারা এগিয়ে গিয়ে অভিযানকারীদের তাদের রাজার বিরুদ্ধে সহায়তা করেছিলেন। এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছিল কিন্তু মুঘলরা যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন বাবরের ক্ষেত্রেও। যাই হোক, তাহলে এটি একটি বড় কারণ এবং তার অদক্ষতা, তিনি শাসন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে পারেননি, প্রজাদের মন জয় করতে পারেননি। তৃতীয় যে কারণটি সেটি হলো সামরিক বাহিনীর দক্ষতার অভাব ইন কম্প্যারিজন টু যে আরবীয় যে সৈন্যবাহিনী। কোন অর্থে দক্ষতার অভাব? না, সতীশচন্দ্র অবশ্যই মতকে স্বীকার করেন না, ঐতিহাসিক সতীশচন্দ্র, কিন্তু একটি বিষয়ে একমত সকলে, সেটি হলো যে আরবদের কাছে ছিল দ্রুতগামী অশ্ব, আর ওদিকে দাহিরের সৈন্যবাহিনীতে হস্তি বাহিনীর আধিক্যই ছিল। কাজে স্লথ গতি হস্তি বাহিনী দিয়ে কোনোভাবেই দ্রুত ধাবমান এই ঘোড়সওয়ারদের সম্মুখীন হওয়া সম্ভব ছিল না। তবে একটি বিষয়, যে দক্ষতার সঠিক হওয়া সত্ত্বেও সময় জ্ঞানটি যদি দাহিরে থাকতেও তবে কিন্তু এই পরাজয় হতো না। কিসের সময় জ্ঞান? না, যখন দেবল বন্দর যখন পদানত হলো, আরবদের পদানত হলো, তখনও তিনি আলোয়ারে বসে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবছেন যে তিনি কি করবেন। এদিকে মুসলিমদের সাফল্যের কাহিনী যখন তার সৈন্যদের কানে গেল তখন তাদের মনোবল এমনিতেই তলানিতে পৌঁছে গিয়েছিল। এবার সেই তলানিতে মনোবল পৌঁছানো সৈন্য বাহিনীকে নিয়ে যদি যুদ্ধক্ষেত্রে যদি অবতীর্ণ হওয়া যায়, স্বাভাবিকভাবে যেটা হওয়া ছিল অনিবার্য, অর্থাৎ পরাজয়, সে পরাজয়ই ঘটল রাজা দাহিরে। কিন্তু যতই তার ত্রুটি থাকুক, একথা স্বীকার করতেই হবে যে তিনি কিন্তু বীরের মতো যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, এবং তিনি ছিলেন ভারতবর্ষে ইসলাম আক্রমণের ক্ষেত্রে প্রথম শহীদ। আর যে কারণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটি তো বারে বারে আমার বিভিন্ন ক্লাসে আমি বলেছি, যে ভারতবর্ষীয়দের মধ্যে যেমন অনৈক্য ছিল তেমনি স্বদেশিকতার অভাব ছিল। অর্থাৎ আজকাল যেমন আমরা কি মনে করি আমরা ভারতবাসী, এবং যখন আমাদের সৈন্যরা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তখন তারা কি মনে করে যে আমরা ভারতীয়, আমরা ভারতের সৈনিক। এবং এই জ্ঞানটা, এই বোধটা যখন তাদের মধ্যে আসে তখন কিন্তু তারা দেশের জন্য তারা অনায়াসে তারা প্রাণ বিসর্জন দেয়। এর কারণ ভারতবর্ষের ঐক্যবদ্ধ, এখন হচ্ছে ঐক্যবদ্ধ ভারত। কিন্তু সেই সময় কিন্তু সেটি ছিল না, সব টুকরো টুকরো রাজ্য ছিল। যে ভারতবর্ষ, এই যে ধারণাটি, এই ধারণাটি কিন্তু তখন কিন্তু রাজা কিংবা তাদের সৈন্যবাহিনী বা তাদের প্রজাদের মধ্যে ছিল না। আবার কোন রাজ্যের প্রজারাও কিন্তু তাদের রাজার প্রতি ততখানি স্বাদেশিকতায় উদ্বুদ্ধ
ছিলেন না। এর প্রধান কারণ হচ্ছে সামন্ত প্রথার প্রাবল্য। সামন্ত প্রথার ক্ষেত্রে কি হয়, আমরা যেটা ইউরোপেও দেখেছি, যে রাজা যখন সামন্তকে জমি দান করছেন এবং তার অধীনে সৈন্যরা লড়ছে, সামন্ত আবার তার সেই জমি আবার অন্য কোনো তার অধীনস্থ কোনো ব্যক্তিকে দিয়ে দিলেন। এই যে বিভাজন হয়ে যাচ্ছে, তার ফলে একেবারে বটম লেভেলে যারা রয়েছে তারা কিন্তু সেই প্রথমে যে রাজাকে তারা কিন্তু চিনছে না, তারা কিন্তু তার যে নিকটবর্তী তার উপরের যে অধিপতি বা সেনাপতি তার প্রতি তারা অনুগত। কাজেই স্বাদেশিকতা এই বোধটি থাকা একেবারেই স্বাভাবিক ছিল না। যদি না থেকে থাকে সেটাকে অস্বাভাবিক বলা, কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে না থাকার যথেষ্ট কারণ ছিল। এই কারণ হচ্ছে অনৈক্য এবং টুকরো টুকরো যে ভাগ এবং সামন্তদের মধ্যে বিভিন্ন যে অঞ্চলগুলি যে ভাগ করে দেওয়া হয়েছিল। কাজে এই স্বাদেশিকতা না থাকা ছিল না ভারতে সেই সিন্ধু দেশের সৈনিকদের কিংবা অধিবাসীদের। অপরদিকে আমরা যদি আরব যে সমস্ত সৈন্য ছিল তারা কিন্তু তীব্রভাবে তারা নিজেদের ধর্ম এবং স্বাদেশিকতার দ্বারা অনুপ্রাণিত ছিল। সেই একটা নতুন দেশ জয়, ধর্ম প্রচার, ধর্মকে বিস্তৃত করা, বিধর্মী দেশ জয়, এটা তাদের মনের মধ্যে এতখানি আগুন জ্বালিয়েছিল যে তারা অকুত ভয় হয়ে গিয়েছিল। যে এই ইত্যাদি বিভিন্ন কারণের জন্য কিন্তু আরবদের বিরুদ্ধে রাজা দাহির তিনি পরাস্ত হয়েছিলেন। যদি দাহির তার সামন্তদের মন জয় করতে পারতেন, প্রজাদের মন জয় করতে পারতেন এবং সামরিক বাহিনীকে সঠিক সময় পরিচালনা করতেন, তবে কিন্তু এই ফলাফল হতো না। তাহলে সিন্ধু বিজয়ের কারণ অর্থাৎ প্রেক্ষাপট, তার যে পরিণতি, কেন এই পরিণতি ঘটেছিল সেইটি আমরা জানলাম। বা সিন্ধু বিজয়ের নিশ্চয়ই কিছু ফলাফল আছে, কারণ কোনো ঐতিহাসিক ঘটনায় একেবারে ফলাফলহীন হতে পারে না। তার প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু দিনের জন্য সেখানে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সিন্ধু দেশে আরবীয় শাসন ব্যবস্থা। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি মোহাম্মদ বিন কাসিম যতই তিনি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যতই তিনি নিষ্করুণ হোক না কেন, তিনি কিন্তু একটা উদার শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণ কি? তার কারণ সেই সময় খলিফা উমরের নির্দেশ ছিল যে কখনোই বিজিত দেশের কোনো বিষয়ে তারা নাক গলাতে পারবেন না এবং তাদের সম্পত্তিকে তারা জোর করে দখল করতে পারবেন না এবং তাদের নিজেদের ধর্মাচরণ করবার অধিকার দিতে হবে। তো সেই মতো আমরা দেখছি যে তিনি যে তার যে রাজ্যটাকে, যে বিজিত রাজ্যগুলোকে কতকগুলি অঞ্চলে ভাগ করেছিলেন এবং প্রত্যেকটি অঞ্চলকে এক একজন সামরিক শাসকের অধীনে তিনি দিয়েছিলেন। তিনি প্রথম জায়গির ব্যবস্থার যে ইন্ট্রোডিউস করেন, সূচনা করেন। জায়গির ব্যবস্থা কি না, কিছু জমিকে তার অনুগামীদের মধ্যে দিয়ে দেওয়া, যেটা আমরা দেখেছিলাম হিন্দুরা যেমন তাদের যে কর্মচারীদের তারা কি করতেন, যে নিষ্কর জমি দান করতেন, ঠিক একইভাবে মুসলিমরাও কিন্তু বিদ্বান যে ইসলামীয় যে পণ্ডিত ছিলেন
তাদেরকে এবং তার অনুগামীদের তারা এই জায়গির দান করতেন। সুতরাং আর তাছাড়া হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করা হয়েছিল। এই জিজিয়া কর কিন্তু আয়ের একটা উৎস ছিল। আর বিচার ব্যবস্থার ক্ষেত্রে জমিদাররা যেরকম আগে বিচার করতেন সেরকমই ব্যবস্থার প্রচলন করা ছিল। আর কাজীর দ্বারাও হিন্দু মুসলিম নির্বিশেষে বিচার করা হতো, কিন্তু খুব কম অপরাধেও হিন্দুদের কঠোর শাস্তি দেওয়া হতো এবং কখনো শোনা গেছে তাদেরকে পুড়িয়েও মারা হয়েছে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশাসনিক ব্যবস্থা এটা হচ্ছে ক্ষণস্থায়ী, কারণ কাশিমের হঠাৎ মৃত্যু হওয়ার কারণে এই শাসন কাঠামো বা প্রশাসনিক কাঠামো কিন্তু স্থায়ী হয়নি। তাছাড়া আব্বাসিদ আমরা দেখতে পাচ্ছি উম্মাইদ যে বংশ, খলিফা উম্মাইদ বংশ এবং আব্বাসিদ বংশেরও পতন হয় এবং সেই অর্থে আরবদের সিন্ধু বিজয়কে অনেক ঐতিহাসিক বলেছেন নিষ্ফলা। স্ট্যানলি লেন পোল তিনি বলছেন এই বিজয় হচ্ছে বন্ধা। যে আরবরা ইউরোপ, আফ্রিকা এবং মিশর, সিরিয়ার বিভিন্ন জায়গায় তারা তাদের সভ্যতাকে প্রতিষ্ঠিত করেছিল এবং সেই নিজেরা সেই সভ্যতায় তারা একীভূত হয়েছিল। শুধু তাই নয়, তারা সেই সভ্যতাকে তারা যেমন গ্রহণ করেছে নিজেদের সভ্যতার দ্বারা, অর্থাৎ ইট ওয়াজ রেসিপ্রোকাল, দিয়েছে এবং নিয়েছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যেন কোথায় তার ব্যতিক্রম ঘটেছিল। শাসন ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু এই খলিফারা তারা উদার ছিলেন এবং তারা অমুসলিমদের অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের যেমন তাদের শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছিলেন, তেমনি অ-আরবীয় অর্থাৎ এর মধ্যে জড়োত্রুষ্টের ভক্তরা, বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই ছিলেন। বাগদাদ সেই সময় ছিল ক্ষমতার এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। সেই ওই বাগদাদকে কেন্দ্র করেই কিন্তু আরবীয় সভ্যতা আবর্তিত হতো। ইউরোপীয় ঐতিহাসিকরা বলেন এই আরবীয়রা যেমন গ্রিকদের থেকে দর্শন, বিজ্ঞান, গণিত প্রভৃতি জ্ঞান আহরণ করেছে, সেরকম চীন সভ্যতা থেকেও তারা অনেক, তাদের প্রতিও তারা ঋণী, তাদের সভ্যতারও অনেক কিছু তারা গ্রহণ করেছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই রেসিপ্রোকাল যে দেওয়া এবং নেওয়া সেটি কতখানি ঘটেছিল সেই সম্পর্কে সঠিকভাবে জানা যায় না। লেনপুল বন্ধা বলছেন তার কারণ হচ্ছে রাজনৈতিক ভাবে তিনি বন্ধা বলছেন, কারণ যে সমস্ত শাসনকর্তারা সিন্ধু দেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন তারা ছিলেন অপটু এবং নিজেদের মধ্যে হানাহানিতে রত। কাজে সেখানকার প্রজাদের জন্য তারা স্থায়ীভাবে কোনো কিছু করতে নিতে পারেননি। তবে জেমস টড তার অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থে বলেছেন যে না, এই সিন্ধু বিজয়ের কিছু ফলাফল ছিল এবং সেই ফলাফলগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু তার মত গ্রহণ করেননি আধুনিক ঐতিহাসিকেরা। তসলিম চৌধুরী তার মধ্যযুগের ভারত এই গ্রন্থে বলছেন যে সত্যি বিস্ময় লাগে যে যে আব্বাসিদ খলিফারা তারা তাদের ঔদার্য
সাহায্যের জন্য, দয়া দাক্ষিণ্যের জন্য তারা সারা পৃথিবীতে তারা সমাদৃত, তারা কেন ভারতীয়দের জন্য কিছু করেননি? পেট্রিয়ার্ক থিওডোসিয়াস তিনি তার নবম শতকে তিনি লিখছেন যে আমরা কিন্তু মুসলিম শাসকদের কাছ থেকে কোনো অনাদর লাভ করিনি, তারা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন রাজনৈতিকভাবে কোনো স্থায়ী ফল আমরা দেখতে পাই না, তেমনি সাংস্কৃতিকভাবে ভারতীয় সভ্যতা আরবীয় সভ্যতার দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল সে বিষয়েও সন্দেহ আছে। কিন্তু ABM হাবিবুল্লাহ তিনি দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া তিনি বলছেন যে না, সাংস্কৃতিক কিছু ফল অবশ্যই ছিল। কি সেই ফল? না, এর আগে আরবীয়রা এত প্রগতিশীল কোন সভ্যতার সম্মুখীন হয়নি। তারা যখন ভারতীয় শিল্পকলা, দর্শন, বিজ্ঞানের সংস্পর্শে এলো তখন তারা অবাক হয়ে গেল এবং ভারতীয় দর্শন, ভারতীয় গণিত শাস্ত্র, আয়ুর্বেদ, জ্যোতির্বিজ্ঞান তারা একনিষ্ঠভাবে অধ্যয়ন করতে শুরু করলো ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে। শুধু তাই নয়, নতুন কোন শাসনতান্ত্রিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রেও তারা কিন্তু এই ব্রাহ্মণ পণ্ডিতদের পরামর্শ গ্রহণ করতেন। তবে ভারতবর্ষের অন্যান্য অংশ, যেই অংশে আরবদের আক্রমণের ফলাফল পৌঁছায়নি, সেখানে কিন্তু কোনো হেলদোল দেখা যায়নি। কারণ ঐতিহাসিকদের মতে যে আর্যভট্ট যে পঞ্চসিদ্ধান্ত বা পঞ্চসিদ্ধান্তিকা এই গ্রন্থটি আরবীয় ভাষায় অনুদিত হয়েছিল কিনা সেই বিষয়টি কিন্তু সঠিকভাবে জানা যায়নি। তবে তাবরি বলছেন, আরব ঐতিহাসিক তিনি বলছেন যে সেই যুগে বাগদাদে বহু ভারতীয় চিকিৎসাবিদ এবং পণ্ডিতরা আমন্ত্রিত হয়েছিলেন এবং ব্রহ্মগুপ্তের ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ডক এই দুটি গ্রন্থ তারা নিয়ে গিয়েছিলেন নিজেদের দেশে এবং ব্রাহ্মণ পণ্ডিতদের সাহায্যে তারা সেটি অনুবাদ করেন। খলিফা মনসুর এবং খলিফা হারুনের সময় বহু ভারতীয় পণ্ডিত, হিন্দু পণ্ডিত বাগদাদের সভাতে আমন্ত্রিত হয়েছিলেন এবং সেখানে মনাকা এবং ধনা নামক দুই চিকিৎসাবিদের নাম পাচ্ছি। এই মনাকা তিনি খলিফা হারুনকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেছিলেন এবং ধনা তিনি বাগদাদের যে হসপিটাল ছিল, চিকিৎসালয় ছিল, সেখানে তিনি প্রধান চিকিৎসাবিদ হিসাবে তিনি নিযুক্ত ছিলেন। সুতরাং যে আরবদের সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় সভ্যতার সংস্পর্শে এসে আরবীয়রা কিন্তু এনলাইটেন্ড হয়েছিলেন, তারা নতুন ভাবে আলোক প্রাপ্ত হয়েছিলেন। এমনকি যে সংখ্যাতত্ত্ব ইউরোপীয়রা আরবদের থেকে শিখেছিল সেটিও কিন্তু ভারতবর্ষীয়দেরই অবদান। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যখন আব্বাসিদ খলিফাদের পতন হচ্ছে তখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাগদাদ থেকে এই ভারতবর্ষ। কিন্তু তথাপি আমরা বলতে পারি
যে ভারতবর্ষ কিন্তু একেবারে যে কিছু নেয়নি তা নয়, যে ভারতীয় সঙ্গীতের মধ্যে ইয়মন যে রাগ, সেটি সম্ভবত ঐতিহাসিকরা বলেন এই আরব ভাষারই একটি প্রভাব। শুধু তাই নয়, সিন্ধি ভাষার মধ্যেও বহু আরবীয় শব্দ অন্তর্ভুক্ত হয়ে যায়। এর বেশি আর বিশেষ কিছুই জানা যায়নি যে ভারতবর্ষীয়রা আরবীয়দের দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিলেন। কিন্তু যদি সুদূর প্রসারী ফল হিসাবে বলা যায়, তবে আমরা বলবো যে এই বাগদাদের মাধ্যমেই কিন্তু যে জ্ঞান বিজ্ঞান এতদিন অনাদৃত ছিল, ইউরোপীয়রা যে সম্পর্কে কিছুই জানতো না, এই ইউরোপীয় সভ্যতার কাছে ভারতীয় জ্ঞান বিজ্ঞানের এক নব দিগন্তের উন্মোচন কিন্তু এই বাগদাদের মাধ্যমেই ঘটেছিল। আরবদের সিন্ধু বিজয় ছাড়া এটি সম্ভব ছিল না। তাছাড়া এই সিন্ধু বিজয়ের পথ ধরেই বহু পণ্ডিত তারা আরব থেকে ভারতে এসে একনিষ্ঠভাবে অধ্যয়ন করে গেছেন। যেমন আবু মনসুর, তিনি বারাণসীতে বসে জ্যোতির্বিজ্ঞান তিনি অধ্যয়ন করেছিলেন, এবং আমরা আবু রায় রাহান আল বিরুনির মনীষী আল বিরুনির নাম জানি। তিনি তারিখে হিল রচনা করেছিলেন। এই গ্রন্থটিতে তৎকালীন ভারতবর্ষ সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য রচিত আছে। শুধু তাই নয়, এই মনীষী তিনি উপনিষদ, তিনি রামায়ণ, মহাভারত, গীতা প্রভৃতি আরবীয় ভাষায় অনুবাদ করেছিলেন, এবং এর ফলে ভারতীয় এই সভ্যতা এবং সংস্কৃতির দিগন্ত যেমন আরবীয়দের কাছে উন্মোচিত হয়েছিল, ইউরোপীয়দের কাছেও উন্মোচিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে ভারতবর্ষ যদি আরবীয় সংস্কৃতিকে গ্রহণ করতে পারত, তবে কিন্তু ভারতীয় সংস্কৃতি আরো সমৃদ্ধ হতো। কিন্তু সতীশচন্দ্র, ঐতিহাসিক সতীশচন্দ্র বলছেন, যেমন আব্বাসিদ খলিফাদের শীতল ছায়ায় বসে যেমন অধ্যয়ন করতে সক্ষম হয়েছিলেন আরবীয় পণ্ডিতরা, ভারতীয় পণ্ডিতদের কিন্তু সেই স্বাধীনতা ছিল না। কাজেই সমন্বয়টি ঘটেনি। তবে এই আরবের সিন্ধু বিজয় যে পথ খুলে দিয়েছিল, সেই পথ ধরে পরবর্তীকালে যখন বিভিন্ন আক্রমণ ঘটেছে, আমরা দেখব যে মাহমুদ আফ গজনি, মোহাম্মদ ঘুরি এসেছেন, এবং অবশেষে 1206 খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের শাসনের প্রতিষ্ঠা হয়েছে। সেই সুলতানি শাসনকালে কিন্তু সমন্বয় হিন্দু এবং মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন পাশাপাশি থাকার ফলে যে সমন্বয়টি ঘটেছিল, তার সূত্রপাত এক অর্থে এই আরবদের সিন্ধু বিজয়ের একটা সুদূর প্রসারী ফলাফল বললেও অত্যুক্তি হবে না। সুতরাং আমরা কোনোভাবেই বন্ধা বলতে পারি না আরবদের এই সিন্ধু বিজয়কে। সুদূর প্রসারী ফলাফলটিও কিন্তু যথেষ্ট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। আশা করি আপনারা আরবদের এই সিন্ধু বিজয়, তার প্রেক্ষাপট এবং রাজা দাহির কেন পরাজিত হয়েছিলেন, এই সিন্ধু বিজয়ের ফলাফল, বিভিন্ন ঐতিহাসিকদের মতামত ইত্যাদি বিষয়ে সম্যক একটা ধারণা আপনাদের মধ্যে হয়েছে।
এই আমি আশা রাখবো যে আপনারা আপনাদের পুস্তকটি, একটি কথা বলে রাখি, যে সিন্ধুর কথা আমি বললাম সেটি কিন্তু বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তাহলে এই আরবদের সিন্ধু বিজয়, সেটা আমরা যখন আলোচনা করব, আমরা যদি বর্তমান ম্যাপটা দেখি, সেটি কিন্তু এখন পাকিস্তানে পড়ছে। যে এই সিন্ধু বিজয় ভারতবাসীদের ক্ষেত্রে একটা নতুন পথের উন্মোচন করে দিয়েছিল। বিশেষ করে পরবর্তী যে অভিযানকারীরা, মুসলিম অভিযানকারীরা ভারতে এসেছিলেন, তাদের কাছে এটি ছিল একটা সূত্রপাত বলা যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।